18 বছর হলেই এনআইডি কার্ড দেখিয়ে গ্রামের মানুষ টিকা পাবেন। 7ই আগস্ট থেকে কার্যক্রম শুরু। ইউনিয়ন পরিষদের টিকার কেন্দ্র স্থাপন করছি। তাদের যে আইডি কার্ড নিয়ে আসতে পারে তারা টিকা দিতে পারবে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। মাঠ পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার নির্দেশ। মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল, ভয় ছিল, এই টিকা নিলে কি হবে। এখন সবাই আস্তে আস্তে সেই ভীতি কাটাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেয়ে যে যেখানেই থাকুক, মানুষকে একটু সহযোগিতা করা, সাহায্য করা, যেটা তোমরা অতীতেও করেছো, এটাও করবা। করোনায় একদিনে সর্বোচ্চ 258 জনের মৃত্যু। ডেল্টায় বিপর্যস্ত সব বয়সীরাই। ভয়বারই পারলাম না, যেহেতু অস্থির, বুঝি নাই যে এইভাবে মৃত্যু এইভাবে হয়ে যায়। বয়স তো কম, ভাবতে পারিনি যে এই বয়সে মারা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার টালমাটাল অবস্থার মধ্যেই প্রতিদিনই রেকর্ড ভাঙছে ডেঙ্গু। 24 ঘন্টায় সর্বোচ্চ 143 জন হাসপাতালে ভর্তি। রাজধানীতে অভিযানে গেলেই মিলছে লার্ভা। চট্টগ্রামে বিধিনিষেধ বিরোধী বিক্ষোভের নামে শিবিরের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দখলের ষড়যন্ত্রের সময় গ্রেপ্তার 19। এবং রাজধানীর পঙ্গু হাসপাতালে দালালের দৌরাত্ম্য। ডাক্তার না থাকার গল্প ফেঁদে টাকার বিনিময়ে রোগী পাঠাতো ভুঁইফোর বেসরকারি হাসপাতালে। গ্রেপ্তার 9। শুরুতেই করোনা পরিস্থিতির খবর। 18 বছর হলেই এনআইডি কার্ড দেখিয়ে দেশের ইউনিয়ন পর্যায়ে মিলবে করোনার টিকা। 7ই আগস্ট থেকে শুরু হবে এই কার্যক্রম। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়। আগামী 5ই আগস্ট পর্যন্ত চলমান লকডাউনে কোনো রকম শিল্প কারখানা খোলা হবে না বলে সাফ জানানো হয়। বাঁচতে হলে টিকার বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎস থেকে 21 কোটি ডোজ করোনা টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এ অবস্থায় দেশব্যাপী টিকা কার্যক্রম আরও বেগবান করতে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 7ই আগস্ট থেকে সেখানে নিবন্ধন ছাড়া কেবল জাতীয় পরিচয়পত্র দেখেই মিলবে করোনার টিকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন পরিষদের টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধাটুকু আমরা এখন করে দিচ্ছি। তারা তাদের যে আইডি কার্ড নিয়ে আসতে পারে তারা টিকা দিতে পারবে। কোথাও কোথাও ঢিলেঢালা লকডাউন থাকলেও তা কঠোরভাবে কার্যকরের সিদ্ধান্ত হয় মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে উচ্চ পর্যায়ের এই বৈঠকে, যেখানে অংশ নেন 3 বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। সিদ্ধান্ত হয় কঠোর লকডাউন চলবে 5ই আগস্ট পর্যন্ত। তবে এর মধ্যেই লকডাউন শিথিল করে শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন কারখানা মালিকরা। তাদের প্রস্তাব নাকচ করা হয় এই বৈঠকে। আমাদের যে লকডাউন চলছে এটা চলতেই থাকবে। আমাদের যে টার্গেট 5 তারিখ পর্যন্ত, সেই 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। যাদের এনআইডি নেই, বিশেষ ব্যবস্থায় কেন্দ্রেই নিবন্ধন করে তাদের টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যাদের আইডি কার্ড বা বার্থ রেজিস্ট্রেশন না থাকবে তাদেরও একটা বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন করে দিয়ে দেওয়া হবে স্পটে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় মাঠ পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিনের ব্যাপারে যেখানে যা পাওয়া যাচ্ছে আমরা ক্রয় করছি, তার জন্য আলাদা টাকাও রাখা আছে, প্রয়োজন আরও টাকা আমরা খরচ করব। কিন্তু বাংলাদেশে অন্তত 80% মানুষ বা অর্থাৎ যারা ভ্যাকসিন নিতে পারে WHO নির্দেশ মোতাবেক, তার সবাই যাতে ভ্যাকসিন নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি।
আর ইতিমধ্যেই আমাদের কিন্তু প্রায় 1,87,00,000 কাছাকাছি আমাদের ভ্যাকসিন হয়ে গেছে দেওয়া। আর সেই সাথে আমরা আরও ভ্যাকসিন দেওয়াচ্ছি এবং একেবারে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে যে ওই যে রেজিস্ট্রেশন শুধু করতে হবে তা না, তাদের আইডি কার্ড দিয়ে তারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করে ওখানেই নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি বলবো স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেয়ে যে যেখানেই থাকুক মানুষকে একটু সহযোগিতা করা, সাহায্য করা, যেটা তোমরা অতীতেও করেছো, এটাও করবা, যেন সবাই এই ভ্যাকসিনটা নিতে পারে। একটা সমস্যা এখনও আছে, যেটা আমি গ্রামের থেকে খবর পাই, তার ধারণা টেস্ট করলে করোনা আছে এটা শুনলে সে অচ্যুত হয়ে যাবে, তার সাথে মানুষ মিশবে না। কিন্তু এটা তো ঠিক না। টেস্ট করলে তার যে চিকিৎসাটা হবে, সে যে ভালো হবে বা সে অন্য কাউকে সংক্রমিত করবে না, এই ধারণাটা মানুষের মধ্যে দিতে হবে। লাশ দাফন কাফন সব ব্যবস্থাতেই আমি দেখি স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত চমৎকারভাবে সুনির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছে। তোমরা যেভাবে মানবতা সেবা দৃষ্টান্ত স্থাপন করেছো, এটা অব্যাহত রাখো, এটাই মনে রাখবে, যেটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই আমাদের কাজ, এটাই আমাদের জাতির পিতা শিখিয়েছেন। করোনায় মৃত্যুর তালিকা প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনেরটা। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 258 জন মারা গেছেন। সর্বোচ্চ 52,000-এর বেশি নমুনা পরীক্ষায় আজও শনাক্ত প্রায় 15,000। রোগীর অস্বাভাবিক চাপে হাসপাতালগুলোর বেসামাল অবস্থা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঈদের পর থেকেই করোনা পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণহীন। সংক্রমণ দাপে বেড়াচ্ছে এখন শহর থেকে গ্রামাঞ্চলে। প্রতিদিন সংক্রমণের সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। হাসপাতালগুলোতে বাড়ছে আইসিইউর জন্য হাহাকার। প্রিয়জনকে বাঁচাতে স্বজনরা অক্সিজেন আর আইসিইউর খোঁজে ছোটাছুটি করছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 84 জন। এছাড়া রংপুর বিভাগে 11 ও সিলেট বিভাগে 7 জন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন 61 জন। এদের মধ্যে চট্টগ্রামের 18, কুমিল্লার 15, চাঁদপুরের 9, নোয়াখালীর 5, ফেনী ও লক্ষ্মীপুরের 4 জন করে ও কক্সবাজারের 3 জন রয়েছেন। শনাক্তের হার 35%। প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন 50 জন। বিভাগে শনাক্তের হার 28%। রাজশাহী বিভাগে করোনা 21 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ার 6, রাজশাহী ও সিরাজগঞ্জে 4 জন করে, পাবনার 3, নাটোরের 2 ও জয়পুরহাটের 1 জন রয়েছেন। শনাক্তের হার 25%। চাপটা একটু বেশি, মারা যাচ্ছে অনেক। আল্লাহ ছাড়া কেউ পারবে না এই করোনা থামাতে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 11 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলার 7 জন, নেত্রকোনার 3 ও জামালপুরের 1 জন রয়েছেন। শ্বাসকষ্ট অনেক, কিন্তু অক্সিজেন মাঝে মাঝে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। গেলে না ডাইরেক্ট না করে আইসিও নাই। কালকে আমার বিয়েটা আইসিউর জন্য মারা গেল। এমন একটা পর্যায়ে হাসপাতালে তারা ভর্তি হচ্ছে, কোনো কিছু ব্যবস্থাপনা দেওয়ার আগেই তারা মৃত্যুবরণ করতেছে। বরিশাল বিভাগে 13 জন ও জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। বিভাগের সর্বোচ্চ মৃত্যু পিরোজপুরে 4 জন। এছাড়া একদিনে করোনায় ফরিদপুরে 3 জন, গাজীপুরের 5 ও রাজবাড়ীতে 4 জনের মৃত্যু হয়েছে। সাহাল আব্দুল আলভি, সময় সংবাদ। ডেল্টায় বিপর্যস্ত হচ্ছে সব বয়সীরাই। 2 মাসে মোট মৃত্যুর 21% বয়সী 31 থেকে 50 বছরের মধ্যে। জুনের আগে বয়সীদের মৃত্যুহার ছিল 16%। ফারুক ভূঁইয়ার অবিনের রিপোর্ট। ঢাকার বেরাদের আজিজ মিয়া কিংবা কেরানীগঞ্জের তাসলিমা বেগম, দুজনের বয়সী 40-এর কোঠায়, দুজনকেই প্রাণ হারাতে হলো করোনায়। শোয়াইবারই পারলাম না, এতে অস্থির, বুঝি নাই যে এইভাবে মৃত্যু এইভাবে হয়ে যায়। বয়স তো কম, ভাবতে পারিনি যে এই বয়সে মারা যায়। দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ে ক্রমেই বাড়ছে মাঝবয়সীদের মৃত্যুহার। জুন মাসের প্রথম দিন পর্যন্ত 31 থেকে 50 বছর বয়সীদের কোভিডে প্রাণ হারানোর হার ছিল মোট মৃত্যুর 16%, কিন্তু জুন ও জুলাইয়ে এ হার 21%। অন্যদিকে 21 থেকে 30 বছর বয়সীদের চিত্র উদ্বেগজনক। কোভিডের তৃতীয় ঢেউয়ে তাদের মৃত্যুহার 2.74%, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। অরিজিনাল ভেরিয়েন্টটা ছিল এবং সাউথ আফ্রিকা, ইউকে ভেরিয়েন্ট ছিল, সেগুলো তো কম ছিল, কিন্তু ডেল্টাতে এসে এটা কোনো এইজকে আর ছেড়ে দিচ্ছে না। তাহলে এটাই ভয়ঙ্কর। ইয়াংরা যেন মনে না করে যে আমরা মুক্ত আছি। এদিকে দেশে মোট মৃত্যুহারও বাড়ছে। ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের অবস্থান এখন দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বর্তমানে শনাক্তের বিপরীতে মৃত্যু 1.65%, যা 1 মাস আগেও ছিল 1.59%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীদের হাসপাতালে আসতে দেরি করার কারণে বাড়ছে মৃত্যু। অন্যদিকে বিশেষজ্ঞরা দায়ী করছেন হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আস্থার সংকটকে। একটি বড় সংখ্যক রোগী কিন্তু প্রাথমিক উপসর্গকে ডিনাই করেছেন
চিকিৎসা কেন্দ্রে আসতে অনেক ক্ষেত্রে অস্বীকার করেছেন। খুব গুরুতর অসুস্থ অবস্থায় তারা এসেছেন এবং যে কারণে মৃত্যুর সংখ্যাটি গত কিছুদিনে আমরা দেখেছি বেড়েছে। দেশে কোভিড আক্রান্ত হয়ে কেবল জুলাইয়ে প্রাণহানি ৫,০০০-এর বেশি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় টালমাটাল অবস্থার মধ্যেই প্রতিদিন রেকর্ড ভাঙছে ডেঙ্গু। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে রাজধানীর ১৪২ জন। এদিকে ঢাকার ২ সিটিতে দ্বিতীয় দফায় চিরুনি অভিযানের প্রথম দিন বেশ কয়েকটি ভবনের মালিককে জরিমানা করা হয়, কিন্তু সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষ। নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এবং আবর্জনা মিলেমিশে একাকার। এর থেকেই তৈরি হচ্ছে এডিসের লার্ভা, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। নগরবাসী বলছেন, নিজে সচেতন হয়েও পাশের ভবনের কারণে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে আছেন তারা। পাশের বিল্ডিংয়ে থাকি, আমরা অনেকটাই পরিষ্কার রাখি, আর এই বিল্ডিং অনেকই ময়লা ফেলে চলে যায়। আমরা পরিষ্কার রাখলেও আমাদের সাইড রাখলেও এই সাইড রাখা হয় না, এই ময়লা ফেলে আর ময়লা হয় আর পানি জমা থাকে। আমার এই যে এখানে একটা পানি জমতো, এটা আমি বালি দিয়ে ভর্তি করে দিচ্ছি। যেসব ভবনে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, সেই ভবনের মালিককে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। আমরা যতগুলো ভবনে করেছি, নির্মাণাধীন ভবনেই আমরা লার্ভা পেয়েছি, পানি পেয়েছি। এটা মালিককে যদি পাই, আমরা এখনই মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো। মালিককে না পেলে আমরা নিয়মিত মামলা করব। দ্বিতীয় দফার চিরুনি অভিযানে প্রথম দিন মঙ্গলবার সকাল 10টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে ছেটানো হয় লার্ভিসাইড। একইভাবে অভিযান চলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও। গত বছর মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এবার সে বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। 3টা ল্যাবে এটা পরীক্ষা করা হয়, আইডিসিআর করা হয়, প্ল্যান্ট প্রোটেকশনে করা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল্যাবে করা হয়। কাজেই আমরা শতভাগ নিশ্চিত না হয়ে ওষুধকে আমরা মাঠে প্রয়োগ করি না। কোনো ভবন থেকে ম্যানেজার বা কর্মীরা পালিয়ে যাচ্ছে, আমরা সেই সকল ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং যেখানে যাকে যে অবস্থায় পাওয়া যাবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 143 জন, যা চলতি বছরে সর্বোচ্চ। এর মধ্যে শুধু রাজধানীতেই রেকর্ড 142 জন। বেলায়েত হুসাইন, সময় সংবাদ। যোগ্যতা, অভিজ্ঞতা আর দেশপ্রেম, এই তিনের সমন্বয়ে দেশের আইসিটি খাতকে শুধু এগিয়েই নেননি, নিজ হাতে গড়ে তুলেছেন ডিজিটাল বাংলাদেশ। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও নির্লোভ ও পরিচ্ছন্ন জীবন জীবিকার অধিকারী থেকে ঠাঁই করে নিয়েছেন দেশের আপামর মানুষের মনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয় আজ পা রাখলেন 51 বছরে। রাশেদ বাপ্পির রিপোর্ট। যুদ্ধের দামামার মাঝেই 1971 সালের 27 জুলাই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। পাকিস্তানিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় দৌহিত্রের নাম রাখেন জয়। জয় দিয়ে জীবনের শুরু হলেও শৈশবেই তাকে হতে হয় কঠিন নিষ্ঠুরতার মুখোমুখি। 75-এ ঘাতক দলের নির্মম বুলেটে নানা নানি সহ ছিন্ন ভিন্ন হয়ে যায় পুরো পরিবার। 75 পরবর্তী লন্ডন হয়ে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে থাকেন ভারতে। পড়াশোনা করেন বিশ্বের প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে। নিজেকে গড়ে তোলেন একজন প্রতিষ্ঠিত কম্পিউটার প্রকৌশলী হিসেবে। জীবনের বড় একটি সময় প্রবাস জীবনযাপন করলেও দেশ ভাবনা থেকে কখনো পিছপা হননি বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। 2014 সালে দায়িত্ব নেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন তিনি। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আমরা বিশ্বাস করি যে তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, দেশের গুরুত্বপূর্ণ স্থানে হাইটেক পার্ক নির্মাণ, 4G চালু, ইন্টারনেটের দাম কমানো, কম্পিউটারের শুল্কমুক্ত আমদানি, ফ্রিল্যান্সিংয়ের উৎকর্ষ সাধন সহ অনলাইনে নাগরিক সুবিধা নিশ্চিতে সজীব ওয়াজেদ জয়ের অবদান অনন্য, যার সুফল ভোগ করছে কোটি বাঙালি। কেননা করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ থমকে গেলেও তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশ পাচ্ছে বাড়তি সুবিধা।
সজীব ওয়াজেদ জয় মনে করেন চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ হতে চলেছে আগামীর নেতা, যার নেতৃত্বে থাকবে দেশের তরুণ প্রজন্ম। আর তাই তরুণ উদ্যোক্তা ও নেতৃত্বকে একসঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রশিক্ষিত করতে বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সূচনা হয় সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই। শ্রমভিত্তিক অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর করে তুলতে জাতীয় পর্যায়ে চলমান কর্মপ্রয়াসের কেন্দ্রবিন্দুতে সজীব ওয়াজেদ জয়, যার নেতৃত্বে দেশের উত্তরণ ঘটেছে অফলাইন থেকে অনলাইনে। প্রযুক্তির বরপুত্র ডিজিটাল বাংলাদেশের এই রূপকারের হাত ধরেই আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে তারুণ্য। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রশাসন থেকে শুরু করে কৃষক পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই বাস্তবায়ন হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রশাসনের যে স্বচ্ছতা, জবাবদিহিতার ক্ষেত্রে ডিজিটালাইজেশন, আজকে যে নথি আমরা যারা সরকারের সাথে সরকারে কাজ করছি, দেশের বাইরে থেকেও ফাইল সাইন করা যায়। সর্বস্তরে যে আপনার আইসিটি ব্যবহার, এটি তার পরামর্শ হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের সফল নেতৃত্বের জন্য সজীব ওয়াজেদ জয়ের মতো ব্যক্তিত্বই প্রয়োজন। লকডাউন বিরোধিতার নামে বৃহত্তর চট্টগ্রামে জামায়াত শিবিরের বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ এবং ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করার পাশাপাশি সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছিল তারা। চট্টগ্রাম অংশে নাশকতার পরিকল্পনার সময় 19 জনকে আটকের পর বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশে লকডাউন বিরোধী বিক্ষোভ চলছে। সেই ইস্যুকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েছিল জামায়াত শিবিরের নেতা কর্মীরা, কিন্তু সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে আপাতত সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। চট্টগ্রাম অংশে নাশকতা সৃষ্টির পরিকল্পনার গোপন বৈঠকে হানা দিয়ে সংগঠনটির 19 জন নেতাকর্মীকে আটক করে। তাদের প্ল্যান ছিল চলমান লকডাউনকে ঘিরে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিংবা কোনো সরকারি স্থাপনায় একটি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে চট্টগ্রামে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা। মূলত ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনা ছিল তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ। জড়ো হয়ে তারা যে কোনো নাশকতার পরিকল্পনা অথবা এই যে চলমান যে লকডাউন আছে, লকডাউন বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান করি এবং তাদেরকে আটক করি। বেশ কবছর আত্মগোপনে থাকার পর এই নাশকতার মাধ্যমে আবারও প্রকাশ্যে আসার পরিকল্পনা ছিল তাদের। 19 জনকে আটকের ঘটনায় নগরীর চাঁদগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করেছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দালালের দৌরাত্মে অতিষ্ঠ রাজধানীর পঙ্গু হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। অভিযান চালিয়ে 9 দালালকে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোনোভাবেই চিকিৎসা সেবা নিয়ে রোগীদের ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সকালবেলা অনেক দালাল থাকে ওখানে, ওনারা টাকা চাচ্ছে 10,000, তারপর ওইদিকে মেডিকেলে নিতে যাচ্ছে। 500 টাকার খরচ 5,000 টাকায় গিয়ে ঠেকেছে, কিন্তু মেলেনি প্রত্যাশিত সেবা। নিঃস্ব হয়ে ফিরতে হয়েছে সরকারি হাসপাতালে। ওই হসপিটালে নিয়ে তারপরে আমার ভর্তি করাইছে, 5,000 টাকা জমা নিছে। এতে যেটি দেখলাম প্রত্যেকটাই দালালের চক্রান্ত আছে। এভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা নেই, ডাক্তার নেই বলে হাসপাতালের কম্পাউন্ড থেকে রোগী সরিয়ে নিত দালালরা। তাতে কারো 5,000-এ দফা হতো, কারো আবার লাগতো 10,000। তারপর ভালো আর স্বল্প খরচে চিকিৎসার কথা বলে ভুইফোর বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চম্পট দিত দালালরা। ঈদের পরের দিন ভোরবেলা আমি এখানে এসেছি, এসে ওখানে ওই রুমে যখন গেলাম তখন বললো যে এখানে হবে না, কারণ ওখান থেকে এক দালাল ধরে নিয়ে চলে গেল ওই দিক পানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অনেকদিন ধরেই তারা অভিযোগ পাচ্ছেন রোগীদের থেকে, অনেকে হয়েছে সর্বশান্ত। এখন পর্যন্ত যে কয়েকবারই অভিযান হয়েছে তাতে হাসপাতাল
সংশ্লিষ্ট কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং এরা সবাই বহিরাগত। র্যাব জানায় চিকিৎসা ও রোগীদের ভোগান্তি বাড়াবে এমন কোনো কারণকেই প্রশ্রয় দেওয়া হবে না। আশ্রয়স্থল বলি, ভরসাস্থল বলি, সেটা হচ্ছে এই নিটোল। কাজে এখানে যে দালাল চক্র আছে তারা যদি কোনো সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন সে ব্যাপারে কিন্তু কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের কিন্তু অভিযান অব্যাহত থাকবে। তাই এখানে যেই থাকুক না কেন কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। গত কয়েকদিনে হাসপাতাল কর্তৃপক্ষ ও র্যাবের তৎপরতায় এসব দালালকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। মাত্র 7 দিনে 90% প্রাপ্তবয়স্ককে কোভিডের টিকা দিয়েছে ভুটান। এত কম সময়ে প্রত্যন্ত অঞ্চলেও সুষ্ঠুভাবে বিশাল কর্মযজ্ঞ সফল করায় প্রশংসা করেছে ইউনিসেফ, যা বিশ্বের জন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। করোনা মোকাবিলাতেও দক্ষিণ এশিয়ার এই দেশটি বিশ্বের সবচেয়ে সফল দেশ। 2020 সালের শুরু থেকে বিশ্বব্যাপী শুরু কোভিড মহামারী। এরপর থেকে বিশ্বের বড় বড় দেশ এই মহামারী রুখতে ব্যর্থ হয়েছে। উন্নত চিকিৎসা পদ্ধতিও শুরুতে খেয়েছে হোঁচট। ঠিক এমন অবস্থায় সফল দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটান। দেশটিতে গেল 1.5 বছরে করোনায় মারা গেছেন মাত্র 2 জন, আক্রান্ত 2500-এর কম। সে হিসেবে বিশ্বে কোভিড মোকাবিলায় শীর্ষ দেশের একটি ভুটান। স্বাস্থ্যবিধি মানা, সীমান্তে কড়াকড়ি, চলাফেরায় কড়াকড়ি ও লকডাউন কার্যকর করেই এই সফলতা এসেছে তাদের। এমন সাফল্যের মধ্যেই আরও একটি পালক যুক্ত করল ভুটান। দেশটি 90% প্রাপ্তবয়স্ক মানুষকে টিকার আওতায় এনেছে, তাও আবার মাত্র 7 দিনে। এই কাজটি করে তাক লাগিয়ে দিয়েছে তারা। ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভুটানের এই টিকা কর্মসূচিকে সাফল্য হিসেবে তুলে ধরছে। ভুটানের মতো ছোট একটি দেশে চিকিৎসক ও নার্সের স্বল্পতা রয়েছে, কিন্তু দেশটির রাজা ও সরকারের সুব্যবস্থাপনার কারণে এখানে টিকা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। দেশটির দুর্গম অঞ্চলের মানুষও টিকা পেয়েছেন। মার্চের শেষ দিকে ভারত 5.5 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা ভুটানকে দেয়। ভুটান এপ্রিলের শুরু থেকেই দ্রুত এসব টিকা প্রথম ডোজ হিসেবে দিতে শুরু করে। প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মধ্যে সময়ের ব্যবধান বাড়তে থাকায় দেশটির সরকার আরও বেশ কয়েকটি উৎসের সঙ্গে যোগাযোগ করে। ভুটানের আবেদনে সাড়া দেয় যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, চীন ও আরও কয়েকটি দেশ। ভুটানের মোট জনসংখ্যা প্রায় 8 লাখ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।